এটা নির্বাচন কমিশনের না, ওনার একটা আছে, অমিত শাহ আর মোদি, এই দুজনের কথা অনুযায়ী উনি চলেন। আগে অমিত শাহ আসলে এখানে বলে ঘুষপেটিয়া মুসলিম, তারপরে বলে রোহিঙ্গিয়া মুসলিম, তারপরে বলে বাংলাদেশি মুসলিম। আমি একটা কথা বলছি, বাংলাদেশ থেকে এখানে মুসলমানরা কেন আসবে? এ পার্সন ইজ ডিজায়ারাস টু লিভ ইন মেজরিটি, নট ইন মাইনরিটি। যেখানে ওখানে মুসলিমরা মেজরিটিতে আছে, তো মাইনরিটিতে কেন আসবে এখানে? আর যারা সব জায়গায় এখানে আছে, আমি সবসময় মেজরিটিতে থাকতে চাই। মুসলিমরা এখানে সংখ্যালঘু, ওই দেশে মুসলিমরা সংখ্যা গরিষ্ঠ, তো ওখান থেকে ছেড়ে কেন আসবে? এক নাম্বার দুই, এখানকার মুসলিমরা যারা ভারতে থেকে আছে, দে আর রিজাইডিং ইন্ডিয়া বাই দিয়ার চয়েস, নট বাই দিয়ার কম্পালশন। যখন ভারত স্বাধীন হয়েছিল তখন সুযোগ ছিল ওদেরকে যাওয়ার বাংলাদেশ, ইস্ট পাকিস্তান বা ওয়েস্ট পাকিস্তান, বাট দে বিলিভ ইন হোয়াট ইন্ডিয়ান constitution is secular constitution. India is secularism. India secularism is there. India is a secular country. That's why আমরা এখানেই থাকবো। আমরা ইস্ট পাকিস্তান বা ওয়েস্ট পাকিস্তান আমরা যাব না, বাই চয়েস আমরা এখানেই আছি। কিন্তু আজকে অমিত শাহ, মোদিজি, যারা সবসময় ব্রিটিশদের দালালি করতেন, তারা এগুলো লম্বা লম্বা কথা বলছে, এগুলো কথা সহ্য করা যায় না। আর অমিত শাহ এসে বলে গেল এখানে যে আমি একটা ইউনিয়ন টেরিটরি করব। আমি 4টা জেলা, কিশোরগঞ্জের 2টা জেলা আমাদের পশ্চিমবাংলার, আমরা ছিলাম এই চিকেন নেকটা, সোনাপুর টু বিলাসপুর, আমরা ছিলাম কোথায়? বিহারে। 1956-এর আগে, 56-এর পরে আসলাম আমরা কোথায়? বাংলাতে, বেঙ্গলি। আমরা বাংলা কালচার, বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ, বাংলার সভ্যতা, খাওয়া দাওয়া আমরা শিখতে শিখতে 17 বছর হয়ে গেল। আমরা সব অ্যাডাপ্ট করে নিয়েছি। এখন বলছে ইউনিয়ন টেরিটরি করে আমাদেরকে কিশোরগঞ্জ যেতে হবে বা বিহারে যেতে হবে। ও চাচ্ছে কি বিহারের কালচারটাকে, বিহারের ল্যাঙ্গুয়েজটাকে, ইউপির ল্যাঙ্গুয়েজ, ইউপির কালচার, ওটাকে এখানে ইম্পোজ করতে চায়। কিন্তু এটা বাংলা, এই বাংলাটা হলো আমাদের কাজী নজরুল ইসলাম, রবীন্দ্রনাথ ট্যাগরের, তারপরে আমাদের স্বামী বিবেকানন্দ, রাজারাম মোহন রায়, মাতানগণি হালদা, আমাদের মমতা ব্যানার্জি, এদের বাংলা। অত সহজ না এখানে কিছু করার। ওরা যখন পারছে না তখন টুকরো টুকরো করে দিতে চায়, যখন পারছে না তখন একটা স্টেট জম্মু অ্যান্ড কাশ্মীরকে ইউনিয়ন টেরিটরি করে দিল, যখন পারছে না দিল্লির পুলিশের পাওয়ারটা ছিনে নিল, যখন পারছে না হরিয়ানার ভোট চুরি করে আবার ইলিগাল ভোট চড়ে ইলেকশন জিতে নিল, যখন পারছে না মহারাষ্ট্রের 45 লক্ষ ভোট ডিলিট করে 50 লক্ষ বাইরের থেকে ভোট দিয়ে জিতায় নিয়ে নিল, তেমনি ঠিক বিহারে এরকম করেছে। 67 লক্ষ ভোট এদিক ওদিক করে দিল, 70 লক্ষ ভোট নিয়ে চলে আসলো কোথা থেকে, বিহার নিয়ে নিল। কিন্তু বাংলা, হোয়াট বেঙ্গল থিংস টুডে, রেস্ট অফ ইন্ডিয়া উইল থিঙ্ক টুমরো। কেন? যেখানে বাংলা, যেখানে অমিত শাহ মোদির থিঙ্ক ট্যাঙ্ক যেখানে শেষ হচ্ছে, সেখান থেকে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় থিঙ্কিং স্টার্ট হচ্ছে। সূর্যাপুরে হাইয়েস্ট ভোট আমাদের গণি সাহেব পেয়েছিল 1,31,000। ওখানে 1,31,000 ভোট থেকে জিতেছিল, আর ওখানে কেড়ে নিয়েছে কত? 1,34,000। মানে যেখানে যেখানে সিট আমাদের উইনিং, সেখানকার উইনিং ভোটটা ওটা মার্জিন করে বেশি কেটে দিয়েছে। যার জন্য আমি ধন্যবাদ দিচ্ছি আমাদের মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়কে, ওনার ইন্টারফারেন্সে আজকে অ্যাডজুডিকেশন হচ্ছে। অ্যাডজুডিকেশন পরে যদি কোনো ভোট বাতিল হয়ে যায়, এবার অ্যাপিলে যাওয়ার জন্য আমাদের মাননীয় আমরা মাথা নিচু করে আমি সালাম জানাচ্ছি, নমস্কার জানাচ্ছি যে আজকে উনি যদি ধর্নাতে না বসতেন, অ্যাপিলটা আমাদের করার সুযোগ আমরা পাতাম না, ট্রাইব্যুনালে যাওয়ার সুযোগ। একটা বিষয় বলবো, একটা ক্যান্ডিডেট তো করেছিল 2021-এ। আমি যখন 4টা জেলার অবজারভার ছিলাম, আমাদের মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় আমাকে চার্জ দিয়েছিলেন মুর্শিদাবাদ, মালদা, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর। তখন ওকে, আমার ছোট ভাইকে, আমার পরিবারের একজন ছোট ভাই, নিজের ভাইকে ওরা নিয়ে চলে গেল কোথায়?
কোন বিজেপির মিটিংয়ে, বিজেপির অফিসে নিয়ে গেল, তোমাকে বিজেপির টিকিটটা দেবো, তুমি ফাইট করো গল্পগড় থেকে। আমাকে হ্যাকেল করার জন্য, আমাদের পার্টিকে হ্যাকেল করার জন্য, রব্বানি 4টা জেলা আছে, কাজ ভালো করছে, যদি একে ডিস্টার্ব করে দিই, এর বাড়িতে যদি আগুন লাগাই দিই, আগুনটা নিভাতে নিভাতে এর টাইম শেষ হয়ে যায়, আমরা সব কটা সিট নিয়ে নেবো। এটা তো হলো না। যার জন্য এবার কি করেছে, এবার দেখেছে ভোট তো কেটে নিয়েছি আমরা। ওরা জানতো না যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সুপ্রিম কোর্ট যাবে, ওরা জানতো না যে ওর ধর্নাতে বসবে। আজকে ধর্নাতে যদি না বসতো, আপনার সুপ্রিম কোর্ট না যেতেন, আমরা সিট পেতাম না এখানে। কেন? আমাদের যেগুলো মার্জিনের ভোট, সেটা ভোটটা কেটে নিয়েছে। এটা তো উঠতেও না, আমরা লাখ চেষ্টা করতাম, তাও উঠতো না। আজকে আমরা স্যালুট জানাচ্ছি আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে, আর স্যালুট জানাচ্ছি সিজিআই, চিফ জাস্টিস অফ ইন্ডিয়া, অনারেবল চিফ জাস্টিস অফ ইন্ডিয়া, অনারেবল সুপ্রিম কোর্টকে। প্রসঙ্গ ইসলামপুর এবং কালিয়াগঞ্জ, গোটা রাজ্যের মধ্যে উত্তর দিনাজপুর দলে তাদেরকে প্রার্থী করেছে, গোটা জেলায় অপরিবর্তিত। কি বলবেন এই দুটা বিধানসভা নিয়ে? না, এই 2টা বিধানসভা আমরা জিতবো। কেন? আমরা জানি যে করিম সাহেব দল করে, করিম সাহেব সম্মানীয় ব্যক্তি, করিম সাহেবের বয়স হয়ে গেছেন, করিম সাহেব সবসময় দলকে ভালোবাসে, করিম সাহেব সবসময় আমাদের মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়কে ভালোবাসে, যার জন্য দলকে সাপোর্ট করবে। আর নেতাই বসছে ওখানে আমাদের দলের প্রেসিডেন্ট, ব্লক প্রেসিডেন্ট, ওনাকে উনি ডিজার্ভিং, তার জন্য ওনাকে প্রার্থী করা হয়েছে, পূর্তর কর্মাধ্যক্ষ জেলা পরিষদের জজকে প্রার্থী করা হয়েছে। প্রসঙ্গ কালিয়াগঞ্জ, সরি করবেন হচ্ছে করণদিঘি, সেক্ষেত্রে গৌতম পালের বিরুদ্ধে একটা মানে অ্যান্টি ইনকামবেন্সি ফ্যাক্টর কাজ করছিল, পোস্টার পড়েছিল যে তাকে প্রার্থী না করা হোক, কিন্তু দল তার উপরে ভরসা রাখলো। কি বলবেন? না, অনেকগুলো প্রার্থী যারা টিকিট পাওয়ার যোগ্য নাই, যারা টিকিট পাওয়ার জন্য চেষ্টা করে, তারা এগুলো কাণ্ড করে পারে। এটা সিটিং এমএলএ কে কি করে বাদ দিবে? সিটিং এমএলএ ওটা যে 5 বছর কাজ করেছে, মানে যে কাজ করেনি ওর উপর দল কি করে বিশ্বাস করবে? দল করুক না রে ভাই। আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জেনারেশন তৈরি করছে। একটা জেনারেশন চলে গেলে অন্য জেনারেশন রেডি আছে, অন্য জেনারেশন চলে গেলে আবার 3rd জেনারেশন রেডি আছে। তো দাদা সেক্ষেত্রে একটা বিষয় আপনি যে লজিকটা বললেন যে সিটিং এমএলএ, এখনো আব্দুল সাহেব আমাদের হ্যাঁ মানে 11 বারের এমএলএ, হ্যাঁ, তো উনি তো 1 মাস আগে বলেছিলেন যে ইসলামপুরটা আমার, আমি টিকিট পাবো, এই আশাটা উনি ব্যক্ত করেছিলেন মিডিয়াতে। তো হয়তো দলের মধ্যে একটা ক্রাইটেরিয়া আছে, বয়সটা বেশি আছে, 86 ইয়ার্স, কত বয়স ওনার, প্রায় এরকম ওই রকম 80-র উপরে হবে। হ্যাঁ, তো এটাও হতে পারে একটা ক্রাইটেরিয়া। আর উনি তো এখনো কিছু বলেননি। উনি কেন কি, আমরা জানি কি উনি আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে অনেক ভালোবাসেন, আর মমতা বন্দ্যোপাধ্যায় সবসময় ওনাকে শ্রদ্ধা করেন, আমাদের মুখ্যমন্ত্রী সবসময় শ্রদ্ধা করেন। যদি ইসলামপুরের বিধায়ক তিনি নির্দলে হোক বা কোনো দলের সিম্বলে যদি দাঁড়িয়ে পড়েন, সেই ক্ষেত্রে ইসলামপুরের সমীকরণটা কেমন হবে বলে মনে হয়? আমি আপনাকে এটা ক্লিয়ার করে দিচ্ছি, এখন উনি নির্দলে যাবেন না, অন্য দলে যাবেন না, উনি আমাদের দলে থাকবেন। আমাদের মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়কে উনি বিশ্বাস করেন। আর সব থেকে বড় ব্যাপার, আমাদের মুখ্যমন্ত্রী যখন টিকিটগুলো ঘোষণা করছিলেন, তখন একটা কথা বলেছিলেন যে অনেকগুলো বিধায়ককে আমি টিকিট দিতে পারিনি, কিন্তু ওদেরকে আমি ফেলে দিইনি, ওনাদের জন্য জায়গা রেডি আছে। আর বিধায়ক থেকে বড় জায়গা আছে, ভালো জায়গা আছে, যার জন্য হয়তো ওনাকে কোনো ভালো জায়গায় রাখবে। যেরকম কানাল আগরওয়াল সাহেব, উনি এমপিতে হেরে গেছিলেন, জেলা প্রেসিডেন্ট করা হয়েছিল, HRBC ভাইস চেয়ারম্যান করা হয়েছিল। এটা হয়।